শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব আমরা। সেটা হলো জীনতত্ত্ব বিবর্তন। তো আমরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার জন্য দোয়া করবে। তোমাদের সবার জন্য দোয়া থাকলো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ব, সেটার নাম হলো জেনেটিক্স। তো এই জেনেটিক্স শব্দটা গ্রিক শব্দ জিনেসিস থেকে এসেছে। জিনেসিস মিনিং হলো টু বিকাম, প্রকাশ পাওয়া বা টু গ্রো ইনটু, উদ্ভূত হওয়া। তো এখন আমরা প্রথমে আগে সংজ্ঞায় যাই যে জেনেটিক্স কাকে বলে, এটা কি জিনিস। তো প্রথমে আমি একটা জিনিস তোমাদেরকে একটা শব্দ নিয়ে যাবো বাংলা, যেটা হলো বংশগতি। আমরা সবাই বলি যে এই জিনিসটা আমরা বংশানুক্রমিক পাইছি, আমরা এটা ক্রয়সূত্রে পাইছি, এটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাইছি, এরকম আমরা কথা বলি জমি কেনার সময় বিভিন্ন ক্ষেত্রে। তো বংশগতিটা কি? বংশগতি হলো পিতামাতার বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। তো জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স বা জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা। তাহলে আমরা জানলাম যে জেনেটিক্স কাকে বলে। জেনেটিক্স হলো জীববিজ্ঞানের যে শাখা যেখানে বংশগতি নিয়ে আলোচনা করা হয়। বংশগতি তাহলে কি? আবার বংশগতি হলো যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। তো এই জেনেটিক শব্দটা প্রথম ব্যবহার করেন উইলিয়াম ব্যাটসন 1905 সালে, কোনো বইতে 1906 সালও থাকতে পারে। তা এখন আমরা চলে যাই এর ইতিহাস সম্বন্ধে, এর জনক সম্বন্ধে। তারপর আমাদের প্রথম যে লেকচারটা থাকবে এটা সূচনা পর্বের লেকচার, এবং আমি শুরু থেকে বলছি আমার প্রতিটা এই জেনেটিক্সের প্রতিটা লেকচার কিন্তু অনুসরণ করতে হবে। যদি কোনো কারণে একটা গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু পরবর্তী লেকচারটা কিন্তু বুঝতে পারবে না, কাজেই এটার ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। তাহলে প্রথমে হলো এর আমরা জনককে, এর ইতিহাস কি, এগুলোর সম্বন্ধে একটু আমরা জেনে নিই। জেনেটিক্সের জনক হলো মেন্ডেল, পুরো নাম হলো গেগর জোহান মেন্ডেল। তার বাড়ি অস্ট্রিয়ার ব্রুনে নামক জায়গায়, যদিও বর্তমানে সেটা চেক প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত। তার জন্ম হলো 1822 সালে এবং মৃত্যু হলো 1884 সালে। তো এই জেনেটিক্সের যে জনক গেগর জোহান মেন্ডেল, সে কিন্তু ছিল একজন দরিদ্র কৃষকের সন্তান, যার জন্য সে কিন্তু বেশি দূর পড়ালেখা করতে পারে নাই, এবং বলা হচ্ছে তিনি স্নাতক পাশ করেছিলেন। এরপরে তিনি ধর্ম চর্চা, অর্থাৎ ধর্মযাজক, ধর্ম চর্চায় যোগদান করেন এবং ধর্ম প্রচারে যোগদান করেন, এবং তিনি ধর্মযাজক অর্থাৎ পাদ্রী নিযুক্ত হন। পরে তার ওই যেই গির্জা সংলগ্ন, তিনি যেহেতু পাদ্রী ছিলেন, তার গির্জা সংলগ্ন যে স্কুল সেখানে তিনি শিক্ষকতা করেন, এবং শিক্ষকতার পাশাপাশি তিনি মটর উদ্ভিদ নিয়ে গবেষণা শুরু করেন। তো তার যেখানে যে জায়গায় তার যে মঠ ছিল, তার যে স্কুল ছিল, সেই স্কুলের এলাকাটা একটু পাহাড়ি এলাকা, যার জন্য ওখানে যেই ফসলটা, যে উদ্ভিদটা বেশি পাওয়া যেত তার মধ্যে হলো মটরশুঁটি। তো এই মটরশুঁটি নিয়ে সে যখন গবেষণা করে, তো শুরুতে সে মটরশুঁটির প্রথমে তার ক্যারেক্টার নির্বাচন করে, এবং এই ক্যারেক্টার নির্বাচন করতে যায়, তার বৈশিষ্ট্য নির্বাচন করতে যায়, এরকম সে 7টা বৈশিষ্ট্য নির্বাচন করে, এবং সে সবচেয়ে যে জিনিসটা তার সম্ভব হয়েছিল, প্রতিটা বৈশিষ্ট্যের মধ্যে সে বিশুদ্ধতা নির্ণয়ে সক্ষম হয়েছিল, এবং এই বিশুদ্ধতার কারণেই কিন্তু মেন্ডেলের একটা সাফল্যের কিন্তু অন্যতম কারণ, যে সে এই ক্ষেত্রে জিনতত্ত্বে সে যে সফল হলো, এই সফলের অন্যতম কারণ হলো এই প্রজাতির অর্থাৎ বৈশিষ্ট্যের বিশুদ্ধতা নির্ণয় করা। তো মটর উদ্ভিদের এরকম
7টা সে 7 জোড়া বৈশিষ্ট্য সে এর মধ্যে নির্বাচন করতে পেরেছিল, বিশুদ্ধ নির্বাচন করতে পেরেছিল। তার মধ্যে কাণ্ডের বৈশিষ্ট্য, ফুলের বৈশিষ্ট্য আছে, ফলের বৈশিষ্ট্য আছে, বীজের বৈশিষ্ট্য আছে। তো এইরকম সে 7 জোড়া সে ওখান থেকে বাছাই করতে সক্ষম হয়েছিল। এরপরে এই মটর উদ্ভিদ নিয়ে সে কিন্তু দীর্ঘ 7 বছর ধরে গবেষণা করছে, এবং এই 7 বছর ধরে গবেষণা করার পর সে 7 বছর ধরে যখন গবেষণা করে, এই গবেষণার সময় সে মটর উদ্ভিদের অন্তত 34টা ভ্যারাইটি প্রজাতি সে কিন্তু সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। তো এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা, এই মটর উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর সে 2টা সিদ্ধান্তে উপনীত হয়, যে 2টা সিদ্ধান্তকে আমরা বলে থাকি মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বা মেন্ডেলিফ বা মেন্ডেলের তত্ত্ব বলা হয়। তো এই সূত্র 2টা সে পরবর্তীতে তার এক নিবন্ধ প্রকাশ করে। সে নিবন্ধটা প্রকাশ করে ব্রুনে ন্যাচারাল সোসাইটিতে 1866 সালে। তো তার এই নিবন্ধ যখন সে এই নিবন্ধ প্রকাশ করার পর তার কেউ অন্য যে বিজ্ঞানীরা পৃথিবীতে যারা ছিল তারা তার এই গবেষণা কর্ম বুঝতে পারে নাই, যার জন্য তার এই গবেষণা কর্ম দীর্ঘ 34 বছর ধরে ধামাচাপা পড়েছিল। তার মৃত্যুর 16 বছর পর, অর্থাৎ সে 1886 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর 1900 সালে পৃথিবীর 3 দেশের বিজ্ঞানীরা আলাদা করে তার আগে তারা গবেষণা করে। তারা গবেষণা করার পর তার যে ফলাফল, যখন তারা গবেষণা করার সময় তারা যখন গবেষণা শেষ পর্যায়ে তারা আরও বিভিন্ন এর মধ্যে কোনো কাজ হয়েছে কিনা, কোনো প্রবন্ধ কেউ প্রকাশ করছে কিনা সেটা তারা দেখে যে মেন্ডেলের এরকম এক ধরনের গবেষণা আছে। তার সেই গবেষণাটা তখন তাদের গবেষণার সাথে মিলে যাওয়ার কারণে তাকে জিন তত্ত্বের জনক হিসেবে ঘোষণা করা হয়। তো মেন্ডেলের এই গবেষণাটা পরবর্তী 1901 সালে ফ্লোরা নামক আরেকটা বিজ্ঞান সাময়িকীতে, বিজ্ঞান বিষয়ক পত্রিকাতে পুনঃপ্রকাশিত করা হয়। তো যাই হোক, পরবর্তীতে উইলিয়াম ব্যাটসনও মেন্ডেলের এই পরীক্ষা পুনরাবৃত্তির মাধ্যমে ফলাফল সম্পর্কে নিশ্চিত হন। তো যাই হোক, আমরা এখন জেনে নেই যে আমরা যে এই জিন তত্ত্ব পড়ছি, এই জিন তত্ত্বের সুফল, এই মানব কল্যাণের ভূমিকা কি, এটা কি কাজে লাগে। প্রথমত আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চারণ পদ্ধতি, প্রকরণ, বিবর্তন ইত্যাদি সম্বন্ধে এই জিন তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারি। তারপর হচ্ছে কি, 2 নম্বর যে জিনিসটা সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, যে অধিক ফলনশীল উদ্ভিদ, উন্নত জাতের প্রাণী নির্বাচন করা সম্ভব হয়েছে এই জেনেটিক্সের মাধ্যমে। তারপর হলো এমন কিছু জটিল রোগ যেগুলো বংশগতির মাধ্যমে সন্তান সন্ততিতে যায়, সেটা আমরা জেনেটিক্সের মাধ্যমে যেমন জানতে পেরেছি, তেমনি এটার কিভাবে হয়, এটার চিকিৎসা কি হওয়া উচিত, কিভাবে এটাকে নির্মূল করা সম্ভব, কিভাবে এটাকে নিরাময় করা যায়, প্রতিরোধ করা যায়, সেটাও কিন্তু আমরা এই জেনেটিক্সের মাধ্যমে জানতে পারছি। জেনেটিক্সের আরেকটা বলা যে আধুনিক শাখা জেনেটিক্স থেকে, যেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি, সেখান থেকে আমরা আবার উচ্চ ফলনশীল যে সমস্ত উদ্ভিদ সৃষ্টির পাশাপাশি প্রতিকূল পরিবেশে, যেমন লোনা কিংবা খরা সহনশীল এই ধরনের জাত, কিংবা পতঙ্গ প্রতিরোধী, কিংবা আবার ওই যে আমরা যে ধানটা যেই গম বা যে ফসলটা আমরা উৎপাদন করব, ওর সাথে আবার ভিটামিনযুক্ত, জিঙ্ক সমৃদ্ধ, এই ধরনেরও বিকাশ করা সম্ভব হয়েছে এই জেনেটিক্সের মাধ্যমে। এছাড়া আমাদের আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থাতে এই জেনেটিক্সের অবদান অনেক। যেমন বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ইন্টারফেরন ওষুধ, তারপর হলো ভ্যাকসিন, এনজাইম, হরমোন, ইভেন কি যে ভাইরাসের যে টেস্ট করার জন্য যে কিট, তারপর হলো অ্যান্টিবডি, সবটাই এই জেনেটিক্সের কিন্তু অবদান। তারপর বলা হচ্ছে যে আমরা অনেক সময় এমন ধরনের ঘটনা ঘটে যায় যেখানে অপরাধীকে শনাক্ত করা খুব কঠিন হয়ে যায়। তাহলে অপরাধ শনাক্তকরণ অনেক সময় মাতৃ সম্পর্ক যাচাইয়ের জন্য জিন প্রযুক্তির ক্ষেত্রে জিন প্রযুক্তিকে ব্যবহার করা হয়। অনেক সময় জিন প্রযুক্তির আরেকটা হলো যে ফিঙ্গারপ্রিন্ট।
আমরা এই ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড সেখানেও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে জেনেটিক্সের আর একটা প্রয়োগ হলো এই ফিঙ্গারপ্রিন্ট। তারপর হলো যে আমরা জানি যে ক্লোনিং, সেটাও কিন্তু জেনেটিক্সের আরেকটা নতুন উদ্ভাবন। যে আমরা এতদিন আগে জানতাম যে দুটো হ্যাপ্লয়েডের মাধ্যমে একটা জাইগোট সৃষ্টি হয়, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হয়, কিন্তু এখন আমরা ডিপ্লয়েড থেকে ভ্রূণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আমাদের এটা একটা পড়ার মধ্যে থাকলো যে মানব কল্যাণে জেনেটিক্সের ভূমিকা, এটা উচ্চতর দক্ষতা বা এরকম ধরনের একটা প্রশ্ন দিতে পারে। পরবর্তীতে আমি প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। যাই হোক, আজকে আমরা ওই জেনেটিক্সের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা হলো যে এর শব্দ, এর যে টার্ম, এই শব্দগুলো অন্য জায়গায় কিন্তু নাই। এটা একটু ভিন্ন ধরনের কিছু শব্দ এখানে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো হলো মেইন জিনিস, একটা গুরুত্ব সহকারে একটু বুঝতে হবে, শুনতে হবে। নাম্বার 1 হলো জিন, জিন বা ফ্যাক্টর। আমি যদি বলি বংশগতির ধারক ও বাহক, বংশগতির ক্ষুদ্রতম একক জিন, এটা একটা নর্মাল সংজ্ঞা। তো তার আগে আমি কিছু কথা বলি, সেটা হলো মেন্ডেল কিন্তু জিন বলতে পারে নাই। মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর দায়ী থাকে। তাহলে আমরা কি জানলাম যে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর দায়ী থাকে। এখন আমরা জানছি ওটা কিন্তু ফ্যাক্টর নয়, ওটা হলো জিন। তাহলে জীবের প্রতিটি বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য বলতে যেমন লম্বা, লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, কালো একটা বৈশিষ্ট্য, সাদা একটা বৈশিষ্ট্য। তাহলে প্রথমে যে জিনিসটা জানলাম যে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া করে জিন দায়ী থাকে। তো এখন এই যে বৈশিষ্ট্যগুলোর জন্য আমি জিন কিভাবে ধরব, এটাও কিন্তু বিজ্ঞানীরা নির্ধারণ করে দিছে। ম্যাথমেটিক্সের মতো না যে 10 টাকা সমান সমান আমি কখনো ক ধরতে পারি, 10 টাকা সমান সমান কখনো আলফা ধরতে পারি, 10 টাকা সমান সমান কখনো আমি এ ধরতে পারি। কিন্তু এর বেলা ধরার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। এই নিয়মটা শিক্ষার্থীরা একটু ভালো করে শুনে নাও। যেমন লম্বা, আমি টল ব্যবহার করলাম, তাহলে এর যে ইংরেজি ওয়ার্ড, সেই ইংরেজি ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু নিতে হবে। তার মানে আমি এখানে টি নিব। কিন্তু এখানে একটা ঘটনা আছে, যখন আমরা কোনো প্রকট বৈশিষ্ট্য নিব তখন ক্যাপিটাল লেটার নিয়ে থাকি। কিন্তু যদি কোনো পছন্দ বৈশিষ্ট্য, তাহলে কি আমি সেটার স্মল লেটারটা, যেমন খাটো যদি আমি শর্ট ধরি, তাহলে শর্টের কি স্মল এস নিব? বললে না, ওইটারই স্মল লেটার নিতে হবে। কোনটা? লম্বাটার স্মল লেটার নিতে হবে। এরা আসলে এখানে যে মেন্ডেলের যে সূত্রগুলো, এই সূত্রগুলো কি না হয়েছে, উনি যে বৈশিষ্ট্যগুলো নির্বাচন করছিল সবসময় বিশুদ্ধ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, বিশুদ্ধ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। যেমন লম্বার সাথে খাটো, কালোর সাথে কিন্তু সাদা, কারণ এটা হলো তার কাণ্ডের যে দৈর্ঘ্য, আর এটা হলো কালার, এটা হলো বর্ণ। ঠিক আছে, বর্ণটা কিন্তু আলাদা, এবং এটা দুইটা আলাদা হিসাবে নেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হলো যে মেন্ডেল কিন্তু গবেষণা করে এটা নির্ধারিত করে ফেলছিল তখন, এই যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। এর মধ্যে বিজ্ঞানীরা, জিনতত্ত্ববিদরা কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন মোটামুটি এগুলাকে কিন্তু সিলেক্ট করে ফেলছে, নির্বাচন করে ফেলছে কোন প্রজাতিতে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। তার মধ্যে হাজার হাজার এরকম প্রকট প্রচ্ছন্ন আছে বিভিন্ন প্রজাতি, সবগুলোকে নির্ধারণ করা সম্ভব হয় নাই। যেগুলো নিয়ে গবেষণা করা হয়, কাজ করা হয়, সেগুলোর মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেটা নির্বাচন করা হয়েছে। তাহলে এই খাটোর বেলা আমরা এটা কি ধরবো, এর স্মল টি ধরবো। তা ঠিক এখানে কালোর বেলা আমরা ইংরেজিতে যেমন ব্ল্যাক ধরলাম, তাহলে এখানে আমরা ধরবো বি। তাহলে সাদার বেলা কি ধরবো, ছোট বি ধরবো। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন। তার মানে এখানে কিন্তু এইরকম অবস্থা আছে, এখানে কিন্তু এইরকম অবস্থা আছে, এখানে কিন্তু এই অবস্থা আছে। তাহলে আমরা প্রথমে এরপরে আমি তাহলে জিনের একটু আধুনিক সংজ্ঞায় চলে যাই। সেটা হলো বর্তমানে জিন বলতে কিন্তু ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ বোঝায়, যেটা প্রোটিন সৃষ্টির সংকেত বহন করে থাকে। তাহলে জিনের সংজ্ঞা কি? জিন হলো ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যা প্রোটিন সৃষ্টির সংকেত বহন করে থাকে। 2 নম্বর হলো এলিল।
বা এলিলোমোর্ফ। এলিল হলো, সরি আরেকটা শব্দ দিয়ে তারপর আমরা এলিলে যাই, সেটা হলো লোকাস। জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে, জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে সেই জায়গাটাকে বলা হয় লোকাস, অর্থাৎ জিনের বাড়ি। জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে সেটাকে বলা হয় লোকাস। সিঙ্গুলার লোকাস, প্লুরাল হলো লোকাই। যেমন এখানে টি, এখানে বি। তাহলে এই টিটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে, তাই এই জায়গাটাকে আমরা বলবো লোকাস, এই জায়গাটাকে আমরা বলবো লোকাস। 3 নম্বর হলো এলিল বা এলিলোমোর্ফ। সহজভাবে বুঝতে গেলে আসলে জিন জোড়াকে আমরা বলে থাকি এলিল। এই যে টিটি এরা হলো এলিল, এই যে টিটি এরা হলো এলিল, এই যে বিবি এরা হলো এলিল, আর এই যে বিবি এরা হলো এলিল। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হলো যে হোমোলোগাস ক্রোমোজোমে এই একই লোকাসে অবস্থানকারী জিন দুটাকে, একই লোকাসে অবস্থানকারী জিন দুটাকে পরস্পর পরস্পরের এলিল বলা হয়। একই লোকাসে অবস্থানকারী জিন দুটাকে পরস্পর পরস্পর এলিল বলা হয়। তাহলে এই টিটি হলো এলিল, আবার টি ও বির মধ্যে যে বিবি হলো এলিল, তবে টিবি হলো নন এলিল। তাহলে আমরা জানলাম একই লোকাসে অবস্থানকারী জিন দুটাকে এলিল বলা হয়। এখানে টিটি এলিল, বিবি এলিল। তবে এলিলের বেলা বলা হচ্ছে যে এই এলিল দুটা এরকম হতে পারে, এরকম হতে পারে বা এরকম হতে পারে, অর্থাৎ দুটা টি একরকম হতে পারে, আবার একটা বড় টি একটা ছোট টি হতে পারে, অর্থাৎ দুটো বৈশিষ্ট্য প্রকট হতে পারে, আবার একটা প্রকট একটা প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য হতে পারে। আমরা পরে এগুলো আরো বুঝতেছি। তাহলে এলিল চলে গেল। এরপরে আমরা এখন পড়ব জিনোটাইপ, ফিনোটাইপ। 4 নাম্বার ফিনোটাইপ। বলা আছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। যেমন আমি যদি বলি যে লম্বা, তাহলে এটা হলো ফিনোটাইপ। আমি যদি বলি খাটো, এটা হলো ফিনোটাইপ। আমি যদি বলি কালো, তাহলে এটা হলো ফিনোটাইপ। আমি যদি বলি সাদা, তাহলে হলো এটা ফিনোটাইপ। এরকম কিন্তু হাজার হাজার বৈশিষ্ট্য আছে জীবের মধ্যে। তাহলে এই যে লম্বা, খাটো, কালো, সাদা। তা এখন ঘটনা হলো মেন্ডেল যখন সেই বৈশিষ্ট্যগুলো নির্বাচন করে, সে কিন্তু একটা দুইটা, এক জোড়া দুই জোড়া এইরকম বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। তো যার কারণে তার এই সফলতার পিছনে কিন্তু এটা আরেকটা গুরুত্বপূর্ণ, যে সে বেশি বৈশিষ্ট্য নিয়ে কাজ করে নাই। মেন্ডেলের আগে, তাহলে কি মেন্ডেলের আগে কি কেউ চর্চা করে নাই, এটা গবেষণা করে নাই? বলা হচ্ছে যে 6000 বছর আগে থেকেও কিন্তু এই জিন তত্ত্বের গবেষণা চলছিল বিভিন্ন ক্ষেত্রে। তখনকার এগুলো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, এমন এমন যেগুলো হাস্যকরের মতো ঘটনা। তো তাহলে সে সময়ও কিন্তু চর্চা চলছিল, কিন্তু তারা সৌভাগ্যবান ছিল না, কারণ তারা একাধিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিল, এবং যার কারণে তারা কিন্তু বৈশিষ্ট্যগুলো ঠিকমতো পরবর্তীতে বংশধরে কিভাবে আসলো না আসলো সেগুলো নিয়ে সে ভাবতে পারে নাই। আর মেন্ডেল এগুলো নিয়ে যেমন সে বৈশিষ্ট্য কম নিয়ে কাজ করছে, পাশাপাশি সে এগুলো ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছিল। এবং আমি আরেকটা বলি যে আমাদের বাবা মারা কিন্তু জেনেটিক্স থেকে কিন্তু ভালোই করে। দেখা গেল আমি গ্রামের অনেক মহিলাকে দেখেছি, তারা যে বিভিন্ন রকম শসা, লাউ, কুমড়া এগুলার যে গাছ লাগায়, সেগুলোর ক্ষেত্রে তারা যে বীজ রাখে, সে বীজটা হলো সবল, সবচেয়ে তার ঝাঙির মধ্যে, সবচেয়ে তার গাছের মধ্যে সবচেয়ে যেটা বড়, সবচেয়ে যেটা তাজা এবং নিরোগ, সেটাকে তারা বীজ হিসেবে পরবর্তীতে রাখে, কারণ ভালো থেকে ভালো হয়। তাহলে আমরা এই যে ভালো থেকে ভালো হয়, এটাও কিন্তু একটা জেনেটিক্স। তো এখন এর মধ্যে 5ম নম্বর হলো জিনোটাইপ। জিনোটাইপটা কি? তাহলে আমরা ফিনোটাইপ যেমন জানলাম যে লম্বা, খাটো, কালো, সাদা। এই লম্বা, খাটো, কালো, সাদা এরা যে জিনগত তার বৈশিষ্ট্য কি? আমরা শুরুতে বলছিলাম যে লম্বার জন্য কিন্তু আমি এরকম ধরছি। আমি যদি খাটোকে এরকম ধরি,
আমি যদি কালোকে এরকম ধরি, সাদাকে এরকম ধরি, তাহলে লম্বার জন্য এটা হলো জিনোটাইপ, খাটোর জন্য এটা জিনোটাইপ, কালোর জন্য এটা জিনোটাইপ, সাদার জন্য এটা জিনোটাইপ। তাহলে এই লম্বার যে জিনগত বৈশিষ্ট্য সেটাকে বলা হয় জিনোটাইপ। তাহলে জীবের জিনগত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে, জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। এখন এখানে আরেকটা শব্দ আছে যে হোমোজাইগাস। অর্থাৎ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটো যদি একই রকম হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। যেমন এখানে লম্বার জন্য আমি কিন্তু এই ধরনের জিন দিলাম যে দুটা ক্যাপিটাল লেটার, এটা কিন্তু হোমোজাইগাস। আমি খাটোর জন্য এরকম দুটা জিন যে দুটাই ছোট, তাহলে এটা হলো হোমোজাইগাস। এটাও কিন্তু হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, এই চারটাই কিন্তু হোমোজাইগাস। অর্থাৎ যদি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটো যদি একই রকম হয় তাহলে সেটাকে বলা হয় হোমোজাইগাস। তো একটা বৈশিষ্ট্যের জন্য তখন হোমোজাইগাস জীবে একই ধরনের গ্যামেট উৎপন্ন হবে। এই যে একই ধরনের গ্যামেট, এক ধরনের গ্যামেট, একটা বৈশিষ্ট্যের জন্য এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে হোমোজাইগাস জীবে। আচ্ছা, এরপর হলো হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস এখন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটো যদি ভিন্ন রকম হয় তখন সেটাকে আমরা বলে থাকি হেটেরোজাইগাস। হেটেরোজাইগাসটা কিরকম, যে এই যে লম্বা কিন্তু এরকম হতে পারে, এটা আমি পরে যাচ্ছি। সেটা হলো কি যে প্রকট এবং প্রচ্ছন্ন, এটা কিন্তু আমরা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পরে যাচ্ছি। তার আগে আমি একটু শুধু জানাই দিই যে যদি হেটেরোজাইগাস হয় তাহলে কিভাবে হেটেরোজাইগাস বুঝবো আমরা, যে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটো যদি ভিন্ন রকম হয়, আলাদা রকম হয়, যেমন এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, দুটো কিন্তু আলাদা, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হেটেরোজাইগাস জিন। অর্থাৎ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটো যদি আলাদা রকম হয়, ভিন্ন রকম হয়, তখন সেটাকে আমরা বলে থাকি হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস জীবে দুই ধরনের, একটা বৈশিষ্ট্যের জন্য দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ একটা বড় টি, একটা ছোট টি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই প্রকট প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, আমি হোমোজাইগাস জীবে যে আমরা বললাম যে লম্বা এরকম, খাটো এরকম, তো এই ক্ষেত্রে কিন্তু এই হোমোজাইগাস জীবে এটা প্রকট না এটা প্রচ্ছন্ন বোঝার উপায় নেই, কারণ এখানে দুটাই কিন্তু একরকম জিন, এখানে দুটা কিন্তু একই রকম জিন। তা এটা কারণ হলো কোনো একটা জীবের মধ্যে যদি একই ধারা থাকে, সবগুলো একই রকম, তাহলে সেখানে কিন্তু কোনটা লম্বা, কোনটা প্রকট, কোনটা প্রচ্ছন্ন বোঝার উপায় নেই। আমরা ইদানিং আমাদের দেশে দু ধরনের গমের জাত দেখা যায়, কৃষকরা আবাদ করে, গ্রাম অঞ্চলে বলে কি এটা চায়না গম, আকারে ছোট, আগের দিকে যেটা গম ছিল আকারে কিন্তু বড়। তাহলে মাঠের মধ্যে কিন্তু একটা লম্বা এরকম গমের একটা ক্ষেত আছে, একটা খাটো কিন্তু ক্ষেত আছে। তো এই খাটো ক্ষেতের মধ্যে সবগুলো খাটো, আর লম্বা ক্ষেতের মধ্যে সবগুলা লম্বা। কিন্তু আমি যদি এই লম্বা খাটোকে ক্রস করে দিতাম, পাশাপাশি কিছু লম্বা কিছু খাটো হতো, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম। তাহলে এখানে এই যে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এই হেটেরোজাইগাস জীবের মধ্যে কিন্তু এটা চেনার উপায় আছে। যেমন এখানে আমি লম্বার জন্য এখানে কিন্তু টি জিন নেওয়া আছে। আচ্ছা, আর খাটোর জন্য এখানে ছোট টি জিন নেওয়া আছে। নেওয়ার পর এইরকম একটা অবস্থা যদি হয়, টি জিন এবং বড় টি এবং ছোট টি দুটাই আছে, অথচ এখানে কিন্তু তাহলে লম্বা খাটো এরকম ধরনের জীব হওয়া উচিত ছিল, এরকম না হয় কিন্তু লম্বা হয়েছে, কারণ এখানে একটা বড় হাতের টি জিন আছে, একটা হলো ছোট টি। এই বড় টিটা হলো প্রকট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হেটেরোজাইগাস জীবে
যে জিনটার বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে সেটা প্রকট বৈশিষ্ট্য, যেটা করে না সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা শুধু হেটেরোজাইগাস জীবে এটা বুঝতে পারবো যে জীবটা প্রকট না প্রচ্ছন্ন, কারণ আমরা এখানে প্রকট জিন দিছি আর প্রচ্ছন্ন জিন দিছি। এটা কিন্তু বিশুদ্ধ না, এটা হলো সংকর লম্বা, আগেরটা ছিল বিশুদ্ধ লম্বা, এটা হলো বিশুদ্ধ লম্বা, কারণ এই দুটা জিনে একই রকম। এটা কিন্তু বিশুদ্ধ খাটো। যদি দুটা জিন একই রকম হয় তাহলে সেটা বিশুদ্ধ ভ্যারাইটি, সেটা প্রকট হতে পারে, সেটা প্রচ্ছন্ন হতে পারে। কিন্তু যদি দুটা ভিন্ন রকম জিন থাকে সেই ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা আত্মপ্রকাশ করে সেটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর যেটা করে না সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই প্রকট প্রচ্ছন্ন চিনার উপায় সংকর জীবে, অর্থাৎ মিশ্রিত ক্যারেক্টার যেখানে থাকবে। এরপরে হলো সংকর জীব। পিতামাতা বলা হচ্ছে পিতামাতা থেকে যে সন্তানাদি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটা জীবের মধ্যে ক্রস করার ফলে সংক্রায়নের ফলে যে সন্তানাদি উৎপন্ন হয় সেই সন্তানাদিকে বলা হয় সংকর জীব। তো এই সংকর জীবে প্রথম যেটা উৎপন্ন করলো প্রথম বংশধরকে আমরা বলি থাকি ফার্স্ট জেনারেশন, প্রথম বংশধর, এটাকে ফার্স্ট জেনারেশন। আমরা এখানে জিনতত্ত্বে এটাকে F1 দ্বারা চিহ্নিত করব, প্রথম বংশধর। এরপর হলো দ্বিতীয় বংশধর, এটাকে বলা হচ্ছে F2। মেন্ডেলের এই সূত্রগুলো মূলত F2 পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু আর বৈশিষ্ট্যগুলো থাকে না, বিধায় বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যায়, আবার সে নিয়ন্ত্রণে থাকে না। বিধায় মেন্ডেলের এই সূত্র দুইটা বংশধর দেখানো থাকবে, F1 F2 পর্যন্ত। F3 F4 এগুলো নেই, এর পরবর্তীতে এই বংশধরগুলো এর বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায়। ওই জন্য দেখা যায় আমাদের কৃষকরা প্রথমে যখন কোনো উন্নত জাত কোনো অফিস থেকে নিয়ে আসে, তার জমিতে আবাদ করে, দেখা হলো 1 বছর বা 2 বছর খুব ভালো হলো, কারণ ও যে বীজটা যে জমিতে লাগালো পাশে আরেকজন তো অউন্নত কোনো ফসল লাগায়, এবং সেটা যদি বায়ুপরাগী হয় তাহলে সেখান থেকে পরাগায়ন তার জমির মধ্যে চলে আসে, ওখান থেকে উন্নত যে ইটা ছিল জাতটা সেখান থেকে এখানে চলে আসার কারণে F2-তে কিন্তু তার উৎপাদন কমে যাবে। এই জন্য দেখা যায় যে কৃষকরা একই রকম জাত কয়েক বছর করার পর সেই জাতের উৎপাদন কিন্তু কমে যায়। ঠিক তেমনি মেন্ডেলের সূত্রটা F1 F2 পরে কিন্তু আর ধারাবাহিকতা রক্ষা থাকবে না, বিধায় কিন্তু F2 পর্যন্তই শুধু সীমাবদ্ধ। এখানে আরেকটা শব্দ ব্যবহার করা থাকবে, সেটা হলো মনোহাইব্রিড ক্রস। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে যে সংক্রায়ন করা হবে সেটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। যদি আমি শুধু লম্বা এবং খাটোর মধ্যে ক্রস করাই তাহলে সেটাকে আমরা বলবো মনোহাইব্রিড ক্রস। এখানে আমি শিক্ষার্থীদের আরেকটা জানাই যে এই যে ক্রসগুলো করানো হয়, তো এগুলো কিন্তু আমরা জানি যে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন জিনিসটা কাজে লাগে। যেমন ধরা যাক যে আমি যদি ইক্ষুর ক্ষেত্রে যাই, আমরা যদি আখের ক্ষেত্রে যাই, কুষারের ক্ষেত্রে যাই, তাহলে আমার তার কাণ্ডটা কাজে লাগে, তাহলে সেখানে কিন্তু আমার পাতা, তার ফুল, এগুলো কিন্তু আমার কোনো দরকার নেই। কোনো উদ্ভিদে দেখা গেল যে আমরা যে সবজিগুলো খাই সেখানে আমাদের তাদের পাতা, কাণ্ড এগুলো কাজে লাগে, তাহলে সেটাকে কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া হয়। আমি যদি ডালের ক্ষেত্রে যাই তাহলে তার বীজটা কিন্তু আমার কাজে লাগে। তাহলে এই জন্য বিজ্ঞানীরা কিন্তু ওই জিনিসটার উপরেই কিন্তু কাজ করছে, ওইভাবে কিন্তু বৈশিষ্ট্যগুলো নিতে হবে। যদি আমি ক্রস করাই তাহলে কাণ্ডের সাথে কাণ্ড, এটা কিন্তু চিন্তা করতে হবে, ফুলের সাথে ফুল, বীজের সাথে বীজ, ফলের সাথে ফল, এরকম তার ত্বকের রং যদি থাকে তাহলে ত্বকের রং, এরকম ক্ষেত্রে। আচ্ছা, তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে যে সংক্রায়ন করা হয় সেটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মেন্ডেলের প্রথম সূত্রটা হলো মনোহাইব্রিড ক্রসের উপর প্রতিষ্ঠিত। তারপর বলা হচ্ছে যে ডাইহাইব্রিড ক্রস। যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে সংকলন করা হয় তখন সেটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। যেমন মনোহাইব্রিড ক্রসের বেলা আমি লম্বা এবং খাটো নিলাম, কিন্তু ডাইহাইব্রিড ক্রসের বেলা আমি লম্বা খাটোর সাথে তার কোনো রং নিতে পারি, তার কোনো বীজের নিতে পারি, এরকম কোনো বৈশিষ্ট্য। যেমন মেন্ডেল এখানে করছে এর আগে, সেটা হলো যে মটর উদ্ভিদের সে বীজের সাথে বীজের কালার, বীজের রং একসাথে নিয়ে দুই জোড়া বৈশিষ্ট্য করছে, তাহলে দুই জোড়া
বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে সংক্রায়ণ করা হয় সেটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা ডাইহাইব্রিড থেকে যত হাইব্রিড আছে সেটা সেখানে বিশ্লেষণ করা যায়। তাহলে এরপরে আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো টেস্ট ক্রস। এই ভ্যারাইটিটা বিশুদ্ধ কিনা, যদিও মেন্ডেল এগুলো কিন্তু এই যে এটা টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এই সমস্ত শব্দ মেন্ডেল কিন্তু ব্যবহার করে নাই, পরবর্তীতে কিন্তু বিজ্ঞানীরা এগুলো ব্যবহার করছে। যে আমরা এতক্ষণ আগে যেমন আমরা বলতেছি যে এটা বিশুদ্ধ, এটা সংকর, এটা মিশ্রিত, এটা অমুক, তাহলে এটাকে আমি কিভাবে নির্ণয় করব? তাই এই নির্ণয় করার জন্য দুটো পদ্ধতি আছে, সেটা বলে টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। তাই এটা সহজভাবে মনে রাখার উপায়, এই F1 জীবকে তার প্রকৃত প্রচ্ছন্ন পিতা মাতার সাথে ক্রস করানোকে টেস্ট ক্রস বলে। আর ব্যাক ক্রসের বেলা প্রচ্ছন্ন বা প্রকট। তাহলে টেস্ট ক্রসের বেলা F1 জীবকে তার প্রকৃত প্রচ্ছন্ন পিতামাতার সাথে ক্রস করানোকে বলা হয় টেস্ট ক্রস। আর ব্যাক ক্রসের বেলা F1 জীবকে তার প্রকৃত প্রচ্ছন্ন বা প্রকট পিতামাতার সাথে ক্রস করানো করলে ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস এই দুটোর মাধ্যমে আমরা ভ্যারাইটির বিশুদ্ধতা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা এবার আর একটু পরে আজকে আমার দেখি কত দূর পর্যন্ত আগায় নেওয়া যায়। এইবার আমরা চলে যাব মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের একটা নাম আছে, সেটা হলো পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। এটাকে ল অফ পিউরিটি অফ গেমেটস সেটা বলা যায়, আবার ল অফ মনোহাইব্রিড ক্রস সেটাও বলা যায়। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের নাম হলো পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্রের মূল বক্তব্য কি বলতে চাইছে পৃথকীকরণ সূত্রে? তো সূত্রটা হলো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গেমের সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যায়। অর্থাৎ সংকর জীবে পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে আসলো, সেখানে এই বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হবে না, পরিবর্তিত হবে না, পাশাপাশি অবস্থান করবে এবং গেমের সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যাবে। তো আজকে আমরা এই প্রথম সূত্রের তাহলে প্রথমে সূত্রটা লিখলাম। তো প্রথম সূত্রে কার মাধ্যমে ব্যাখ্যা করা যাবে? যেহেতু বলা হচ্ছে যে এক জোড়া বৈশিষ্ট্য, এখানে মনোহাইব্রিড ক্রস, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়, অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রটা শুধু মনোহাইব্রিড ক্রসের উপর দিয়ে করা যাবে। আর দ্বিতীয় সূত্রটা মনোহাইব্রিড, ডাইহাইব্রিড থেকে ট্রাইহাইব্রিড এগুলো দিয়ে করা যাবে। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রটা শুধু মনোহাইব্রিড ক্রসের উপর প্রতিষ্ঠিত। তাহলে মনোহাইব্রিড ক্রস কি? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে যে সংক্রায়ণ করা হয় সেটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তা মনোহাইব্রিড ক্রসের সাহায্যে মেন্ডেলের প্রথম সূত্রটাকে ব্যাখ্যা করা যায়। তা এই প্রথম সূত্র ব্যাখ্যা করার জন্য মেন্ডেল কি করলো? যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিছে। এক্ষেত্রে সে কি করলো? যে একটা লম্বা মটর উদ্ভিদের সাথে একটা খাটো মটর উদ্ভিদের সংক্রায়ণ অর্থাৎ পরাগ সংযোগ ঘটাইছিল। অর্থাৎ একটা লম্বা কাণ্ডওয়ালা একটা উদ্ভিদের সাথে, মটর উদ্ভিদের সাথে একটা খাটো কাণ্ডওয়ালা মটর উদ্ভিদের পরাগ সংযোগ ঘটাইছি। তো এখন আমরা এটা ব্যাখ্যা করব। এবার হলো ধরা যাক, তাহলে লম্বা মটর উদ্ভিদের সাথে খাটো মটর উদ্ভিদের কি করলো? পরাগ সংযোগ ঘটালো। আমি কিন্তু মটর উদ্ভিদ দিয়ে করালাম। ইচ্ছা করলে প্রাণী দিয়ে আমরা, যেহেতু প্রাণীটা হয়তো বইতে করা থাকতে পারে, এই যার জন্য আমি কিন্তু মটর উদ্ভিদে করালাম। বাসায় তোমরা ওই প্রাণীর উপরে মটর উদ্ভিদ
এইটা ক্যালকুলেশনটা একবার করার পর প্রাণী দিয়ে একটু টেস্ট করে দেখবা। আমিও প্রাণী দিয়ে হয়তো পরবর্তী দিনে কোনো একটা তোমাদেরকে উদ্দীপক দিয়ে এই ধরনের কোনো একটা দেবো, আর যেটা তোমরা বাসায় করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। তাহলে ধরা যাক কি লম্বা মটর উদ্ভিদের, এখানে একটা জিনিস কিন্তু যে সবসময় আমাকে ওই বৈশিষ্ট্যটাকে ধরতে হবে, অর্থাৎ মটর উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। আমি যদি বলি যে লম্বা মটর উদ্ভিদের বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, অর্থাৎ গোটা মটর উদ্ভিদটাকে যেন না বোঝা যায়, অর্থাৎ স্পেসিফিক তার বৈশিষ্ট্য শুধু ধরতে হবে। তাহলে মটর উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হলো টি। মটর উদ্ভিদের খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হলো স্মল টি। আমি কিন্তু আগে বলছিলাম যে বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তো মেন্ডেল একটা প্রকট নিছিল, একটা প্রচ্ছন্ন। যেহেতু প্রচ্ছন্নটা কে আমাকে স্মল নিতে হবে, স্মল লেটার, ওর এই প্রকটের স্মল লেটার। তো মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন দায়ী থাকে। তাহলে কি হলো, মটর উদ্ভিদের লম্বার জন্য জিনোটাইপ টি, খাটোর জন্য জিনোটাইপ হলো টি। তাহলে মেন্ডেল বলছে যে জীবের প্রতিটা বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন দায়ী থাকে, অতএব লম্বার জন্য জিনোটাইপ হলো ডবল টি, খাটোর জন্য জিনোটাইপ হলো ছোট হাতের দুটা টি। কারণ আমরা জানি যে জিন সবসময় কি থাকে, জোড়া জোড়া থাকে। এবার আমরা বিশ্লেষণে চলে যাচ্ছি। P1 মানে হচ্ছে প্যারেন্টস 1 ফিনোটাইপ, ফিনোটাইপ বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খাটো। এখানে একটা পুরুষ চিহ্ন, একটা স্ত্রী চিহ্ন। একটা কথা বলে থাকি যে আমি যে কোনো একটাকে পুরুষ, যে কোনো একটাকে স্ত্রী নিতে পারি। আমি যদি লম্বাটাকে পুরুষ নেই, খাটোটাকে স্ত্রী নিই, যে রেজাল্ট আসবে, খাটোটাকে যদি স্ত্রী নেই, পুরুষ নেই, আর লম্বাটাকে যদি স্ত্রী নেই, একই রেজাল্ট আসবে। আচ্ছা, মেন্ডেলের ক্ষেত্রে এই জন্য পুরুষ স্ত্রী চিহ্নটা দেওয়া না দেওয়া একই। এরপর হলো জিনোটাইপ। তাহলে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খাটো। এরপর হলো গ্যামিট। যেহেতু গ্যামিটটা হ্যাপ্লয়েড, আমি শুরুতে বলছিলাম যে হোমোজাইগাস জীবের একটা বৈশিষ্ট্যের জন্য এক ধরনের গ্যামিট উৎপন্ন হয়। F1 জন্য মানে ফার্স্ট জেনারেশন, প্রথম পিতামাতার প্রথম সন্তানাদি। এরা হলো সবই সংকর লম্বা। যদিও বাহ্যিকভাবে এদেরকে লম্বা দেখাবে, কিন্তু বাস্তবে, অর্থাৎ এটা বাস্তবে এটা লম্বা দেখাবে, বাট কিন্তু আমরা যদি এটাকে ক্যালকুলেশনে যাই, তাহলে ক্যালকুলেশনে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা জেনেটিক্যালি এরা প্রকট এবং প্রচ্ছন্ন পাশাপাশি আছে, আর যার জন্য এরা কিন্তু হেটেরোজাইগাস, অর্থাৎ সংকর লম্বা। এরা পিওর না, এরা মিশ্রিত। তো এখন মেন্ডেলের বেলা একটা জিনিস কিন্তু যে এই যে F1 জনুর, অর্থাৎ যে সন্তানাদিগুলো, যে বীজগুলো, যে আমি এটা নিব, অর্থাৎ এই যে উদ্ভিদটা, এটার যে বীজটা হলো, এই বীজটাই কিন্তু পরবর্তীতে আমাকে আবার লাগাইতে হবে। অর্থাৎ F1 এর এরাই কিন্তু পরবর্তী পিতামাতা হবে। এই জন্য এখানে একটা জিনিস কিন্তু F1 জনুর মধ্যে ক্রস, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ এরাই পিতামাতা হবে। এখানে আরেকটা কথা যে কেন এরা এরকম হলো, যে টি জিন, স্মল টি জিনের পর প্রকট, এই যে ক্যাপিটাল টি জিন অর্থাৎ টি জিন, এই যে স্মল টি জিন, এটার উপর প্রকট হওয়ার কারণে কিন্তু এখানে এরা সবাই
হয়েছে লম্বা, বাট কিন্তু এরা পিওর লম্বা না। এইবার আমরা এখানে যে মটর উদ্ভিদগুলো হয়েছিল, যে বীজগুলো হয়েছিল, সেই বীজগুলোকে আবার লাগাইলাম। তার মানে F1 জোনের মধ্যে ক্রস, এদের মধ্যে আমি আবার এই সন্তানগুলোকে আবার পিতামাতা বানাবো। এবার আমরা আবার চলে যাই এখানে এটা হলো P2। এবার ফিনোটাইপ, এই ফিনোটাইপ হলো, তাহলে আমরা জানলাম যে ওরা এই যে এবার যে বীজগুলো ছিল সবগুলো কিন্তু সংকর লম্বা, সংকর লম্বা। তার এই জিনোটাইপ হলো এরকম। আচ্ছা, এইবার আমরা একটা বক্স বানাবো। তো মনে রাখো, যদি দুটা জিন থাকে তাহলে ভর করতে হবে 3টা করে। এর মধ্যে একটা পুরুষ একটা স্ত্রী, কোনো সমস্যা নাই, যে কোনো একদিকে পুরুষ যে কোনো একদিকে স্ত্রী চিহ্ন দিলে হবে। আচ্ছা, এখানে সূত্রটার বিশ্লেষণে আমি কিন্তু চলে যাই আগে। F1 জীবের F1 জীব কিন্তু আমাদের যে F1 জীবটা ছিল, F1 জীব, এই F1 জীবটা ছিল কিন্তু এটা, অর্থাৎ ওখানে কিন্তু একটা জিনিস কথা বলছে ওরা যে সংকর জীব, এরাই কিন্তু সংকর জীব। সূত্রের মধ্যে বলছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। এই যে এরা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে, এটা হলো প্রথম কথা। তাহলে এবার আমরা এটাতে এটাকে গুণ করব, স্কয়ার করে দেবো না, পাশাপাশি রাখবো। লম্বা কেন হলো? যেহেতু একটা জিনিস, কিন্তু দুটো প্রকট যদি জিন থাকে তাহলে তো সেটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু যদি একটা প্রকট থাকে পাশে একটা প্রচ্ছন্ন থাকে তাহলে প্রকটটা প্রকাশ পাবে। আর যখন দুটা প্রচ্ছন্ন হবে তখন শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে ফলাফল কি হলো? ফলাফল হলো লম্বা 3টি, খাটো 1টি। ফিনোটাইপিক অনুপাত 3:1। আচ্ছা, আমরা এখানে জিনোটাইপটা বের করে দেখাইতে পারি। এটা হলো জিনোটাইপ, এটা একটা, এটা দুইটা, এটা একটা। তাহলে জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। এখানে একটা কথা বলে দেখি, মেন্ডেলের সূত্রটা কিন্তু ফিনোটাইপের উপর প্রতিষ্ঠিত, জিনোটাইপের উপর নয়। তো এখন আমরা দ্বিতীয় অংশে যাই। সূত্রের দ্বিতীয় অংশ বলা ছিল যে বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত পাশাপাশি অবস্থান করে, গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যায়। এখানে কিন্তু আমি গ্যামেটটা দেখাই দেই নাই। গ্যামেট যেহেতু সেখানে বলছিলাম যে হেটারোজাইগাস জীবে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, এখানে কিন্তু 2 ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। তো এই বলছে যে পরবর্তীতে দ্বিতীয় বংশধরে যখন আমরা যাব তখন কি হবে, F1 এর পাশাপাশি থাকলো, F2 তে যায় আলাদা হয়ে যাবে। এই যে F2 তে যায় কিন্তু আর আলাদা হয়ে গেছে। এই যে এখানে আবার লম্বা হয়েছে, এখানে লম্বা হয়েছে, এখানে খাটো হয়েছে। তার মানে এরা পাশাপাশি ছিল, এই জন্য লম্বা উৎপন্ন হয়েছে এবং খাটো উৎপন্ন হয়েছে। ওরা প্রথমে কিন্তু লম্বা খাটো ছিল, তারপর F1 এ যায় লম্বা খাটো মিলে এলো, শুধু লম্বা হয়েছে। F2 তে যায় আবার লম্বা খাটো হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে এই প্রথম সূত্র, অর্থাৎ যদি বৈশিষ্ট্য কম থাকে, যদি শুধু এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে নতুন কোনো বৈশিষ্ট্য বা নতুন কোনো ধরনের বৈশিষ্ট্য
উৎপন্নকারী জীব উৎপন্ন হবে না, ওরা ওই আগের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখানে আবার পরবর্তী বংশে আলাদা হয়ে যাবে, অর্থাৎ এটাতে বিশুদ্ধই থেকে যাবে। আচ্ছা, তা এখন এখানে আরেকটা কথা আমি একটু জানাই দিই, সেটা হলো এই, মেন্ডেল কিন্তু এরকম অনুপাত আসলে পাইনি। মেন্ডেল কি পাইছিল? মেন্ডেলে দেখা গেল মেন্ডেলের যে গবেষণাটা ছিল সেটাতে বলা হচ্ছিল যে সে যে গবেষণা করছিল সেখানে প্রথমে 1064টা উদ্ভিদ পাইছিল মোট। এই যে 3:1 মিলে লম্বা খাটো মিলে 1064টা। এর মধ্যে লম্বা ছিল 787টা আর খাটো ছিল 277টা। তাহলে এটাকে ভাগ করলে কিন্তু বোঝা যায়, এটাকে ভাগ করলে বোঝা যায় যে এর অনুপাত এইটা। তার মানে মেন্ডেল যেটা পাইছিল সেটা হলো তার সংখ্যা, সে ওইভাবে গণায় দিছে, সে তার যে প্লট, সে প্লটের মধ্যে লম্বা এতটা পাইছে, খাটো এতটা পাইছে, সেখান থেকে অনুপাত করা হয়েছে যে তার অনুপাত লম্বা এবং খাটোর যে অনুপাত সেটা হলো 3:1। এটাই ছিল মেন্ডেলের আবিষ্কার। মেন্ডেল ছিল এটা এইভাবে লম্বা এত খাটো একটা এবং সেখান থেকে অনুপাত, সেটাই কিন্তু আমরা পরবর্তীতে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, তোমরা আরেকটা প্রশ্ন লিখতে পারো বা পরবর্তী তোমরা একটা কাজ করো, আজকে এটা মুখস্থ করে ফেলো। মুখস্থ করার পর দ্বিতীয় দিন আমি দ্বিতীয় সূত্র তোমাদেরকে করাবো, করার পর তৃতীয় দিন আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কিছু দেব। তো আজকে তোমরা প্রথমত আমি যে শব্দগুলো পড়াইছিলাম সেই শব্দগুলো ভালো করে পড়বে। তারপর 2 নম্বর যে জিনিসটা, এটা যে ক্যালকুলেশনটা করালাম, এটা হয়তো বইতে অনেক সময় কোনো বইতে গিনিপিগ দিয়ে দেওয়া থাকতে পারে, ইঁদুর দিয়ে দেওয়া থাকতে পারে, কিংবা মটর উদ্ভিদ দিয়ে দেওয়া থাকতে পারে। তোমরা একটু এটা ভালো করে, একটা জিনিস কি দেখতে কিন্তু সহজ মনে হলো, আমি অনেক সময় পরীক্ষার খাতা কাটতে দেখেছি তো অনেক স্টুডেন্ট মনে করছে বিষয়টা সহজ, একবার বা 2-1বার পড়ছে, পরবর্তীতে ভালো করে পড়ে নাই, কিন্তু ক্যালকুলেশনে যায় ঠিক মতো সেই ক্যালকুলেশন করতে পারে নাই। তো যার কারণে এই জেনেটিক্সের আরেকটা জিনিস তোমাদের স্টুডেন্টগুলো বলে রাখি, প্রিয় ছাত্রছাত্রীরা, যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের একটা কোনো বছর 2টা পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে। এছাড়া জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন কয়েকটা হবে, এমসিকিউতে কয়েকটা প্রশ্ন হবে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো এমনকি এরকম তোমাদেরকে 2-1টা অঙ্কের মতো দিয়ে দিতে পারে। তো কাজেই এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তুমি কিন্তু পারবে না। আর আমি সবাইকে অনুরোধ করব তোমরা যেন ভালো করে এটা প্র্যাকটিস করো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে আমার যে ফোন নাম্বার সেখানে বলতে পারবে, অথবা তোমরা যদি মন্তব্য করো আমি ওই মন্তব্যের মতো যদি ছোট জিনিস থাকে সেখানে আমি উত্তর দিতে পারবো। তা সবাই ভালো থাকো, আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।